আসসালামু আলাইকুম। স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকের অনলাইন ওয়ার্কশপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান। আজকের অনলাইন ওয়ার্কশপের বিষয় হলো ইসলামী ব্যাংকিং মৌলিক নীতিমালা ও বর্জনীয় বিষয়াদি। মানে আমরা আলোচনা করব প্রকৃত ইসলামী ব্যাংকিং কি নয় এবং ইসলামী ব্যাংকিং কি, এবং যেটা নয় সেটা কেন নয়। তো প্রথমে আমরা শুরু করি যে ইসলামী ব্যাংকিং আসলে কি, সেইটা আগে শুরু করব। দেখেন, বোর্ডটা তো দেখা যাচ্ছে, তাই না? দেখেন যে ইসলামী ব্যাংকিং, আগের মতোই আমি প্রথমে ইসলামিক ব্যাংকিং, যেটাই আমাদের হলো রুজি 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 রুটির ব্যবস্থা করছে, সেই জায়গাটা আসলে কতখানি শরিয়া সম্মত সেইটাই আমরা দেখার চেষ্টা করব। ইসলামী ব্যাংকিং যখনই শব্দটা আসে তখন কিন্তু আমরা ধরে নিই যে ইসলামী শরিয়া অনুযায়ী চলছে, তাই না? কিন্তু আসলে বর্তমান যে সোকল ইসলামিক ব্যাংকিং বা সোকল ইসলামী ব্যাংকস, সেইগুলো আসলে তার মধ্যে যে বিষয়গুলো থাকা উচিত সেগুলো আছে কিনা সেগুলো আমরা দেখব। ইসলামী ব্যাংকিং যখনই বলবো তখন কিন্তু যে বিষয়টা আসবে সেটা হলো ইন্টারেস্ট ইন্টারেস্ট বেসড ব্যাংকিং। এটা হবে না, ইন্টারেস্ট বেসড ব্যাংকিং হবে না, আর লোন বেসড সিস্টেম থাকবে না। এই দুইটা জিনিস কিন্তু থাকবে না, তাই না? এই দুইটা জিনিস ক্রস। তো দেখেন, আমরা এখন যে কথাটা বললাম সেটা হলো ইন্টারেস্ট বেসড ব্যাংকিং এটা হবে না, আর লোন বেসড সিস্টেম এখানে থাকবে না। কিন্তু আপনি যে ইসলামী ব্যাংকিং করছেন সেখানে কি এই দুইটা বিষয় অনুপস্থিত আছে? অনুপস্থিত আছে, কি বলেন? ইন্টারেস্ট বেসড ব্যাংকিং এর মধ্যে কি আমরা নাই? আপনি যখন সিএল করেন তখন সিএল রিপোর্ট দেন না? তাহলে সিএল রিপোর্ট যখন দিচ্ছেন, তারপরে এই যে লোন বেসড যদি নাই হয়, তাহলে আমি কিছুক্ষণ পরে আলোচনা করব প্রায় 11টা বিষয়, 11টা টার্ম, সেগুলো এখানে থাকছে কেন, সেটাই হলো প্রশ্ন। সুতরাং আমাদেরকে দেখতে হবে আসলে ইসলামী ব্যাংকিংটা এখানে চালু আছে কিনা। তো ইসলামী ব্যাংকিং এর মূল ভিত্তি কি, কোর ফাউন্ডেশন? কোর ফাউন্ডেশন কি? কোর ফাউন্ডেশন হলো এখানে রিবা থাকবে না। রিবা থাকবে না, কি কি থাকবে না সেটা দেখেন। ঘাড়া থাকবে না, আর হলো মাইসি। মাইসি মানে হলো সুদ, ঘাড়ার অনিশ্চয়তা, আর মাইসির মানে জুয়া। সুদ, জুয়া এবং অনিশ্চয়তা, এই তিনটা জিনিস থাকবে না। এটা হলো কোর ফাউন্ডেশন। এই তিনটা বাদ দিয়ে আমরা কি করব? ব্যবসা করব। হুম। ইসলামী ব্যাংকিং মানে হলো পূর্ণাঙ্গ শরিয়া অনুযায়ী পূর্ণাঙ্গ অর্থনৈতিক একটা ব্যবস্থা। পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা ইসলাম অনুযায়ী বা ইসলামী শরিয়া অনুযায়ী। আর এইটা সুদের, এটা কিন্তু সুদের বিকল্প নয়, মানে সুদটাকে কোনো ক্রমে ঘুরিয়ে ফিরিয়ে আমি ইসলামী ব্যাংকিং করছি, এটা কিন্তু হওয়ার কথা না। আর এটার মধ্যে থাকবে ন্যায়, স্বচ্ছতা আর মানব কল্যাণ ভিত্তিক ব্যবস্থা। ন্যায়, স্বচ্ছতা ও মানব কল্যাণ ভিত্তিক ব্যবস্থা। তো আমরা কি ন্যায় পেয়েছি? আপনারা যে চাকরি করছেন, আপনারা ন্যায়, স্বচ্ছতা, যে কোথায় ইনভেস্টমেন্ট হয় জানে? গ্রাহক জানে বা আপনি জানেন? যেমন আইবিটি এর মাধ্যমে হেড অফিসে চলে যায়, সেখানে কি আপনি প্রশ্ন করতে পারেন? বা মানব কল্যাণ ভিত্তিক কি, এগুলো এগুলো কিন্তু আসলে বর্তমান ইসলামী ব্যাংকিং এ অনুপস্থিত। অর্থ, অর্থ নিজে 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 কিন্তু অর্থ উৎপাদন করবে না। অর্থ নিজে নিজে কিন্তু অর্থ উৎপাদন করবে না। যদি সময়ের সাথে, সময়ের বিপরীতে, মানে সময়ের বিনিময়ে অর্থ অর্থ আরো অর্থের উৎপাদন করে, তাহলে বুঝতে হবে ওটা সুদ। কারণ ধরেন আপনি 1 লাখ টাকা একজনকে ধার দিয়েছেন, 1 বছর পার হওয়ার সাথে সাথেই আপনি বললেন যে ধারটা, এই 1 লাখ ধার, 1 লাখ ধারটা কি হলো, 1,10,000 হয়ে গেল। এটা শুধুমাত্র 1 ইয়ার
অতিবাহিত হওয়ার কারণে। তাহলে এই বিনিময়ে সময়ের বিনিময়ে একটা বছর এই 1 লাখ টাকা কারো কাছে থাকার কারণে এইটা পরিণত হলো 1,10,000। মানে আপনি বসে বসেই অর্থ থেকে অর্থের রূপান্তর ঘটলো, অর্থ থেকে অর্থের উৎপাদন হলো। এটাই হলো সুদ। তো ইসলামী ব্যাংকে কি এটা পাওয়া যায় না যায় না? এটা তো পাওয়া যায়, তাই না? তাহলে কি এটা ইসলামী ব্যাংকিং হলো? এরপরে এই যে একটু আগে বললাম যে বা রিবা বা ঘাড় আর বা মাইসির এইটা থাকবে না। কি থাকবে? অর্থ উৎপাদনও করবে না, অর্থ যুক্ত থাকবে। অর্থ যুক্ত থাকবে, যুক্ত থাকবে কিসের মধ্যে? অ্যাসেট। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যাসেট, তারপরে ট্রেড, অ্যাসেট, ট্রেড, সার্ভিস, সার্ভিস আর প্রোডাকশন, প্রোডাকশন। এই অ্যাসেট, ট্রেড, সার্ভিস, প্রোডাকশন। আপনি আপনার ব্যাংকের কথা চিন্তা করেন, আপনার ব্যাংকের যে অ্যাসেট, এটা কোন অ্যাসেট? এটা হলো, এই যে ধরা বলা হচ্ছে যে 98% অ্যাসেট খারাপ। কোন অ্যাসেট? এই অ্যাসেট হলো লোন। কনভেনশনাল ব্যাংকিং গুলো লোনকে অ্যাসেট বলে, কিন্তু ইসলামী ব্যাংকের অ্যাসেট লোন না। অ্যাসেট হলো ট্যানজিবল অ্যাসেট, যেটা ধরা ছোঁয়া ছোঁয়া যায় সেইটা, যেটা বিক্রি করলে আপনি টাকা পান সেইটা। হুম। আর ট্রেড, ট্রেড মানে বেচা কেনা, বেচা কেনার মধ্যে ইনভেস্ট হতে হবে। সার্ভিস, আপনি সার্ভিস উৎপাদন করবেন, সার্ভিসের বিনিময়ে আপনি এটা ব্যাংকিং সার্ভিসও হতে পারে, যেমন ট্রানজেকশন, যেমন এটিএম বুথ। হুম। এগুলো থেকে আপনি ইনকাম করলে এটা কিন্তু ঠিক আছে, তাই না? সার্ভিস থেকে। আর হলো প্রোডাকশন, বিভিন্ন জিনিস প্রোডাকশন করবেন, প্রোডাক্ট যেটা ব্যবহার করা যায়। তাহলে অ্যাসেট, ট্রেড, সার্ভিস, প্রোডাকশন, এগুলোর মধ্যে আপনার ব্যাংক কি আছে? যদি থাকে তাহলে ইসলামী ব্যাংক, আর যদি না থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংক ইসলামী ব্যাংক না। ইসলামী ব্যাংকের লক্ষ্য কি? অবজেক্টিভস, অবজেক্টিভসটা কি? অবজেক্টিভসটা হলো রিয়েল, রিয়েল ইনভেস্টমেন্ট, সত্যিকার ইনভেস্টমেন্ট হতে হবে। মানে আমরা যেটা ইনভেস্টমেন্ট বলছি সেটা আসলে লোন, তাই না? লোনের লোনের প্রতিশব্দ বানিয়েছি ইনভেস্টমেন্ট। মানে লোনের যে বৈশিষ্ট্য, প্রকৃতি, হ্যাঁ, গঠন প্রকৃতি, সবই কিন্তু ইনভেস্টমেন্টের সাথে মিলে। যার কারণেই তো এনপিএল কি হয়ে গেছে বলেন তো? নন পারফর্মিং লোনটা নন পারফর্মিং ইনভেস্টমেন্ট হয়ে গেছে। তো আসলে এইটা এইটা থাকতে হবে, রিয়েল ইনভেস্টমেন্ট থাকতে হবে, প্রকৃত ইনভেস্টমেন্ট, মানে মিথ্যা ইনভেস্টমেন্ট না। তারপরে থাকতে হবে পার্টনারশিপ। এগুলো হলো অবজেক্টিভ, এগুলো আমরা করব, এগুলোর মাধ্যমে ইনকাম করব। পার্টনারশিপ মানে অংশীদারিত্ব, একজন একজনের সাথে অংশীদারিত্বের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করব। হ্যাঁ। গ্রাহক এবং ব্যাংক হবে অংশীদার, পারস্পরিক অংশীদার। হুম। লাভ এখানে নিশ্চিত না, লাভ এখানে নিশ্চিত না। এই যে রিয়েল ইনভেস্টমেন্ট যদি করেন, আগে থেকে রেট ফিক্সড করতে পারবেন না তো। ইনভেস্ট করার পরে সেখান থেকে যখন রিটার্ন আসবে সেইটা ভাগাভাগি হবে। রেশিও মানে আপনি ফিক্সড করতে পারেন, কিন্তু রেট কখনোই ফিক্সড করা যাবে না। লাভ নিশ্চিত না, ক্ষতির সম্ভাবনাটা বাস্তব, তাই না? তারপরে প্রফিট, প্রফিট লস, প্রফিট লস শেয়ারিং, প্রফিট লস শেয়ারিং। এইটা একটা, যে আমরা একটা কাজ করব বা ব্যবসা করব, সেখানে প্রফিট লস শেয়ারিং হবে। আরেকটা হলো, আরেকটা কি? ট্রান্সপারেন্সি, এটা খুব ইম্পর্টেন্ট। ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, হ্যাঁ। ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। এই স্বচ্ছতা আছে আপনার গ্রাহকের কাছে, আপনি ম্যানেজার হিসেবে বা কর্মকর্তা হিসেবে টাকা নিয়ে আসেন যে এটা ইসলামী ব্যাংক। কিন্তু যখন আপনার জি। ইনভেস্ট ইনভেস্টমেন্ট হয়, তখন কিন্তু আপনি জানেন না যে কোথায় ইনভেস্টমেন্ট হচ্ছে, গ্রাহকও জানতে পারে না, তাই না? আপনার ছোটখাটো প্রশ্ন করতে পারেন, কিন্তু প্রশ্ন করলে আনমিউট করবেন, তারপর আবার মিউট করে দিয়েন, হ্যাঁ।
এটা ঠিক আছে, বলেন। অবজেক্টিভস হলো রিয়েল ইনভেস্টমেন্ট, পার্টনারশিপ, প্রফিট লস শেয়ারিং, আর ট্রান্সপারেন্সি। এইটাই হলো অবজেক্টিভ ইসলামী ব্যাংকিং স্যার যখন। স্যার, একটা কোশ্চেন করবো হুম, স্যার। অবশ্যই বলেন। স্যার হচ্ছে বলছিলেন যে মানে আপনার লাভ অনিশ্চিত, ক্ষতির সম্ভাবনা আহ, আছে স্যার, এদের হুম, এ ধরনের আছে। একটা কথা হুম বলছিলেন হুম স্যার। হুম, হ্যাঁ হ্যাঁ, এটা এখনই বললাম যে স্যার আমি যেটা লাভ বলতাম স্যার, নিশ্চিত নয়। গ্রাহক তো হুম হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার স্যার, গ্রাহক তো হুম। বর্তমানে যে অবস্থা আপনার সেই ক্ষেত্রে কি ডিপোজিট পাবেন না, তাই গ্রাহকরা তো? তাহলে কি ই করবে স্যার, মানে আপনি কোথাও ডিপোজিট আমানত পাবেন রাখবে না, তাই এখানে? তো? জি জি হ্যাঁ, জি। ডিপোজিট পাবেন না। এই যে রাখবে বললেন না, ডিপোজিট, এই এই ডিপোজিট রাখবে কিনা, এই যে শব্দটা, এই ভাষাটাই ইসলামিক না। আপনি টাকা রাখবেন কেন ব্যাংকে? টাকা ব্যাংকে ইনভেস্ট করব। আপনার ব্যাংক যদি একটা ভালো মেশিন হয়, যে মেশিনে ভালো আপনার প্রোডাকশন হচ্ছে, তো মানুষ তো দৌড়ে যাবে ওখানে ইনভেস্ট করার জন্য। দেখবেন যে ধরেন কোনো বছর আলু উৎপাদন বেশি হচ্ছে, আলুতে লাভ হচ্ছে, দেখবেন সবাই আলু উৎপাদন করছে। মানুষের ঝোঁকটা কোন দিকে? যেখানে লাভ বেশি হয়। আপনি তো ডিপোজিটের জন্য যেতে হবে না, আপনার ব্যাংক যখন রিয়েল ইনভেস্টমেন্ট করবে, পার্টনারশিপে যাবে, প্রফিট লস শেয়ারিং এ যাবে, ট্রান্সপারেন্সি থাকবে, এই চারটা জিনিস যখন থাকবে, তখন তো গ্রাহক শুনবে যে ওইখানে জিনিসগুলো সিকিউরড। সিকিউরড মানে আমি সততার সাথে, স্বচ্ছতার সাথে আমি ওখানে ইনভেস্ট করতে পারবো। ঠিক আছে, মিউট করে দেন, কাইন্ডলি মিউট করে দেন। আপনি যেটা বললেন ডিপোজিট রাখবে কিনা, এই শব্দটাই আমাদের কনভেনশনাল আইডিয়া। কনভেনশনাল আইডিয়া, ইসলামিক আইডিয়া না। ইসলামিক আইডিয়াতে আমরা টাকা জমা করব না, টাকা ইনভেস্ট করব, ব্যবসা করব। আর ব্যবসা যখনই আপনি করবেন, সেটা নিজের শুধু লাভ হয় না, সমাজের লাভ হয়। কারণ আপনি সার্ভিস এবং প্রোডাক্ট উৎপাদন করছেন। কাইন্ডলি সবাই মিউট করেন। কাইন্ডলি সবাই মিউট করেন, কাইন্ডলি। স্যার সেই সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা কি হবে, মানে জনগণের কাছে আমাদের মেসেজটা কি হবে একটু যদি বলতেন। ইসলামী ব্যাংকিং, এটাই। কারণ ওইটা হবে এই যে, এটা হবে যে ব্যাংকিং, না সরি, ইকোনমিক, ইকোনমিক সার্ভিস অ্যান্ড, এইটাই হলো আমাদের কাজ হবে। ইকোনমিক সার্ভিস দেবেন আর বিজনেস করবেন। এটা অটোমেটিক হবে, মানে আপনার এই মার্কেটিং এর কোনো প্রয়োজন নাই। কারণ আপনি কাজ শুরু করে দিবেন। আপনার ডিপোজিট যত বাড়বে, আপনার কাজ তত বাড়বে, সেখানে এমপ্লয়ির সংখ্যা বাড়াতে হবে তো। বুঝছেন? আপনি যখন রিয়েল ইনভেস্টমেন্ট করবেন, তখন তো ডিপোজিট এত চাইবেন না। যতটুক, ধরেন অল্প কয়েক কোটি টাকা দিয়েই আপনি কিন্তু ব্যাংক চালাতে পারবেন। আর এখন কোটি কোটি টাকা ধার দিতে হচ্ছে, এবং সবাইকে, নিজেও ধারগ্রস্ত বা ঋণগ্রস্ত, অন্যকেও ঋণগ্রস্ত করছেন। এই ঋণ সিস্টেম থেকে বেরোতে হবে, না হলে আপনার ইসলামী ব্যাংকিং হবে না। ঋণের মধ্যে যাওয়া যাবে না তো, ঋণ আর সুদ ওতপ্রোতভাবে জড়িত। এটাই হলো বিষয়। এখন আমরা আসল জায়গায় আসছি, দেখেন এখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, যে ইসলামী ব্যাংকিং এ যা যা নিষিদ্ধ, এখন মোটামুটি 11টা বিষয় আমি দেখাবো, যেগুলো ইসলামী ব্যাংকে থাকবে না। যখন এগুলো বাদ দিয়ে দিবেন, তখন দেখবেন যে আপনার ব্যাংকের অবস্থাটা কত সুন্দর এবং ভালো হয়। 1 নম্বর হলো লোন। এই লোনটা থাকবে না। হ্যাঁ, লোন মানে কি? হারাম। এটা হারাম স্ট্রাকচার। এটা স্ট্রাকচার, এই কাঠামোটাই হলো মানে কনভেনশনাল ব্যাংকিং এর। কারণ ঋণ তো আমরা দিব না, আমরা করব বিজনেস। আল্লাহ বিজনেসকে বা বিজনেসকে হালাল করেছেন। হ্যাঁ, সুদকে হারাম করেছেন বা রিবাকে হারাম করেছেন। আর রিবা মানে অতিরিক্ত। তো অতিরিক্ত জিনিসটা কোথা থেকে আসে? যে সময়ের সাথে সাথে অতিরিক্ত বাড়তে থাকে, ঘুমিয়ে ঘুমিয়ে আপনার ইনকাম হতে থাকে। আপনি অ্যাকাউন্ট খুললেন রাতে, মানে দিন শেষে বা মাস শেষে আপনার অ্যাকাউন্টে টাকা বাড়তে যাচ্ছে। তো এটাই হলো মানে লোনের একটা সুবিধা। আপনি ব্যাংকে লোন দিচ্ছেন, ব্যাংক অন্য মানুষকে লোন দিচ্ছে বা ব্যবসায়ীদেরকে লোন দিচ্ছে। এই লোনের মধ্যে যাওয়া যাবে না। লোনটাই হলো হারাম স্ট্রাকচার। অ্যানি মানে এইটা, রিবাটা কি? অ্যানি, এইটা আপনার মনে রাখেন। অ্যানি এক্সট্রা, এক্সট্রা
অন লোন ইজ ইকুয়াল টু রিবা। এনি এক্সট্রা অন লোন ইজ রিবা। যে কোনো লোনের যা লোন দিলেন তার থেকে যা অতিরিক্ত নেবেন সেটা রিবা, সেটা কমিশন হোক আর আর ওভারডিউ চার্জ হোক আর যেটাই হোক, হুম, প্রফিট বলে নেন, সেটাই হলো সুদ বা রিবা। স্যার, হুম, বলেন। স্যার, যে অর্থে আমরা আহ, ব্যাংকের বিনিয়োগকে লোন বলছি, হুম মানে এখানে হুম ব্যবসায়িক হুম পার্টিসিপেট থাকার কারণে হুম উদ্যোক্তা হুম হিসেবে হুম ভূমিকা না হুম পরিশ্রম বা হুম হুম সেবা না। হুম হুম একইভাবে তো গ্রাহক ব্যাংকে মানে ডিপোজিট রেখে ব্যাংকের কারবারে অংশগ্রহণ করতে পারে না, সেক্ষেত্রে তার বিনিয়োগটা কিভাবে তাহলে হালাল হয়? সে তো ব্যবসায় অংশগ্রহণ করতে পারতেছে না। তো বিষয়টা বুঝছেন? মানে কে বিনিয়োগ অংশগ্রহণ করতে পারে না? না, ডিপোজিটর। মানে গ্রাহক পারে না, না গ্রাহক ডিপোজিটর কি পারতেছে পারে না, না? এই, মানে হ্যাঁ, ব্যবসায় গ্রাহক অংশগ্রহণ। যখন ইনভেস্টমেন্ট করতে পারছে না তখন তো ব্যাংকের ওপর নির্ভরশীল হবে, ব্যাংক ইনভেস্ট করবে। হ্যাঁ, মানে সেক্ষেত্রে তো সে টাকার বিনিময়ে টাকা পাচ্ছে, যেহেতু ব্যবসায় সে অংশগ্রহণ করতে পারছে না। ঠিক আছে। স্যার না না, ব্যাংক যে টাকার ইনভেস্ট করবে, বিনিময়ে টাকা পাবে না তো। ব্যাংকের টাকাটা কোন জায়গায় এটা পাচ্ছে? ব্যাংক তো গ্রাহকের কাছে দিবে স্যার। না না, টাকার কোনো লেনদেন হবে না তো, ব্যাংক সরাসরি ইনভেস্ট করবে। সরাসরি মানে আপনি ধরেন এরকম যে তো উম, আহ, তো স্যার ব্যাংকে টাকাটা রাখ। মুশারাকা, আপনি মুশারাকায় আপনি তো ব্যাংকে ওভাবে টাকা রাখবেন না। মুশারাকা পদ্ধতিতে আপনি কোথাও বিনিয়োগ করলেন তো গ্রাহককে বলেই দিবেন যে, ধরেন একটা সিমেন্ট কোম্পানি, তো সিমেন্ট কোম্পানি 100 কোটি টাকা বিনিয়োগ করেছেন, তো 100 জন গ্রাহকের কাছ থেকে 1 কোটি টাকা আপনি নিয়েছেন। তো ওইখানে কিন্তু গ্রাহকের টাকাটা ওখানে ইনভেস্ট করেছেন, তো ওখানে ইনভেস্ট করেই তো আপনি শুধু মনিটর করবেন না, ওখানে ইনভলভ হতে হবে। আপনার লোক থাকতে হবে ওখানে, ডিরেক্টরশিপ নিতে হবে, শেয়ার হোল্ডার হিসেবে আপনি কাজ করবেন, আপনার গ্রাহক ইঞ্জিনিয়ার থাকবে। হুম। স্যার, গ্রাহক কিভাবে অংশগ্রহণ করতেছে সেক্ষেত্রে? গ্রাহক যে গ্রাহক প্রফিটটা নিবে। গ্রাহকের তো অংশগ্রহণ না, গ্রাহক তো আপনাকে ওয়াকালা হিসেবে অথবা মুদারাবা হিসেবে আপনাকে টাকা দেবে। আপনি তখন ব্যাংক মুদারিব হবে অথবা ওয়াকালা হবে। হুম। ওয়াকালা, যদি ওয়াকালা হয় তাহলে ওই সিমেন্ট কোম্পানিতে ওয়াকালা হিসেবে গ্রাহকের টাকাটা বিনিয়োগ দিলেন। ঠিক আছে, একই টাকায় ধরেন ওই 100 কোটি টাকার মধ্যে 50 কোটি টাকা হলো ওয়াকালা হিসেবে আর 50 কোটি টাকা হলো মুদারিব হিসাবে আপনি ওয়াকালা হিসেবে হলে মানে তো ব্যাংক তখন আর ব্যাংক গ্রাহকের কাছ প্রফিট। থেকে নিয়েছে। স্যার, ওয়াকালা হিসেবে হলে তো ব্যাংক প্রফিট নিতে পারবে না, ব্যাংক তো মনে করেন তখন ওই যে ফি, গ্রাহককে প্রফিট তখন ফি নিতে পারবে, ফি, নিতে ফি, পারবে। ফি নিবে। তখন গ্রাহক হ্যাঁ, সম্পূর্ণ ফি নিবে। ব্যবসায় ওয়াকালা, ফি হ্যাঁ, বাদ দিয়ে। ওয়াকালা হিসাবে ফি নিবে, ফি নিবে, ওয়াকালাতে ফি নিবে, হ্যাঁ, ফি নিবে। এবং এখানে ব্যাংকের রিস্কটা একদিক থেকে কম, গ্রাহকের রিস্কটা বেশি, কিন্তু গ্রাহকের আবার লাভ বেশি, কারণ ওইখান থেকে যা রিটার্ন আসবে সম্পূর্ণ গ্রাহকের অ্যাকাউন্টে যাবে, কিন্তু মানে ফিটা গ্রাহক নিয়ে এই ব্যাংক নিয়ে নেবে, ব্যাংক পাবে। আর মুদারিব হিসাবে গেলে মুদারিব হিসাবে তার টাকাটা যদি নেয়, ডিপোজিটটা নেয়, তাহলে পারে তাহলে পারে কি করবে, আর ওইখানে যে ইনভেস্ট হবে সেখানে ভাগাভাগি হবে, তাই না? ডিপোজিটরের সাথে ব্যাংকের ভাগাভাগি হবে। এই পদ্ধতিতে ডিপোজিটটা নিতে হবে। আমি তার আসতাম গ্রাহক এখানে। যদি দাঁড়িয়ে হয়, আহ, সাইবাল মাল হয়, তো একই ভূমিকা তো ব্যাংকও পালন করছে এখন। একটা না না না, বিতর্ক। ব্যাংক তো মুদারিব হিসাবে যাবে না, ব্যাংক মুদারিব হিসাবে গেলে তো লস খাবে। ব্যাংক যাবে মুশারাকা হিসাবে, মুশারাকা হিসাবে এটা তো করা যাবে না। ব্যাংক মুশারাকা হিসাবে মানে ডাইরেক্ট ইনভলভমেন্ট তার থাকতে হবে। গ্রাহকের আপ সাথে হুম ডিস্ট্রিবিউটরের সাথে ব্যাংকের সম্পর্ক হবে মোদারাবার ভিত্তিতে, এবং হুম ব্যবসার সাথে যারা ব্যবসায়ী তাদের সাথে মুশারাকার ভিত্তিতে সম্পর্ক হবে। তাহলে কি মুশারাকা হবে এখানে অবশ্যই। দুই থিওরি নাকি? আহ, তাহলে গ্রাহকের জন্য হ্যাঁ, হচ্ছে দুইটা দুই তৈরি, মোদারাবা ভিত্তিক, আর মুদারাবা ভিত্তিক। ব্যবসায়ী মুশারাকার ভিত্তিতে। মুশারাকা হবে। মুশারাকা হলে সুবিধা হলো যে ওই গ্রাহক কিন্তু এই যে ইনভেস্টমেন্ট গ্রাহক, হ্যাঁ, সেই তো ওই মানে পালিয়ে যেতে পারবে না বা ফাঁকি দেওয়ার সুযোগ নাই, কারণ ব্যাংক তো একটা রিস্ক নিয়ে ডিপোজিটটা নিচ্ছে, তাই না? ডিপোজিটটা নিচ্ছে, তার গ্রাহকের টাকাটা জড়ো করছে, তাহলে ব্যাংকে বেশি ইনভলভ হতে হবে। সুতরাং এই ইনভলভমেন্টটা ব্যাংক সেটা করবে।
আর গ্রাহক ব্যাংকের ওপর ভরসা করে টাকাটা মুদারাবা হিসাবে দিতে পারছে বা ওয়াকালা হিসাবে দিতে পারছে, কারণ ব্যাংক একটা সেই রকম ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠান। সে প্রতিষ্ঠান এইভাবেই তৈরি। এখানে দক্ষ লোক থাকবে যারা ইনভেস্ট করতে পারবে। ব্যাংক এইটা হলো যে ইনভেস্টমেন্ট করবে, যে মুশারাকা অথবা আরো অন্যান্য কাজ করতে পারবে, সেটা আসছি একটু পরেই আপনাদেরকে বলবো। অন্যান্য এগুলো আপনারা জানেন, সেগুলো সবগুলো যতগুলো থিওরি আছে সবগুলোতেই করতে পারবে। তবে মুদারাবা হিসাবে ব্যাংক দিবে না। এটা দিতে পারে, কিন্তু এটা দেওয়াটা রিস্কি বেশি। এটা দিলে তো আপনি শুধু মনিটর করছেন, কারণ আপনার আগে যেটা হয়েছে বা আপনারা যেটা চিন্তা করছেন সেটা হলো আমাদের সেই লোকবল নাই এবং সেই ট্রেনিংও নাই। আপনি কি সিমেন্টের কারখানায় যে কাজ করতে পারবেন? এখানে কি সেই লোক আছে? আপনি শুধু হিসাব নিকাশ করতে পারেন। হ্যাঁ, ব্যাংকের ভিতরে হিসাব নিকাশ করতে পারেন। খুব ইনভেস্টমেন্টে খুব ভালো অফিসার কি করতে পারে? ভালো ওই রিকভারি করতে পারে। আর কি করতে পারে? মামলা করতে পারে। তো এগুলো তো আলাদা পারফরমেন্স। কিন্তু ইসলামী ব্যাংকের পারফরমেন্স হয়ে যাবে ব্যবসায়ী। আপনারা এক একজন দক্ষ ব্যবসায়ী হয়ে উঠবেন। এটাই ইসলামী ব্যাংকের ঋণ দেয় না। ঋণ গ্রহীতা ঋণ দাতা সম্পর্ক থাকবে না। এটা হলো অংশীদারিত্বের সম্পর্ক থাকবে। আর যেগুলো সার্ভিস দেয়, হ্যাঁ, ব্যাংকিং সার্ভিস গুলো দেয়, সেখান থেকে কিছু টাকা ইনকাম হবে, যেমন সার্ভিস চার্জ, কমিশন। এগুলো হলো সেগুলো যে যেমন ট্রান্সফার হচ্ছে, টাকা ট্রান্সফার হচ্ছে, এটিএম বুথ, এগুলো থেকে, যে এগুলো হলো সার্ভিস চার্জ নিতে পারবে, তাই না? কিন্তু আপনি লোন দিয়ে বা কর দিয়ে সার্ভিস চার্জ নিলেন বা কমিশন নিলেন, এইটা তো সুদ হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ। তো এখানে একটা জিনিস হলো কর্জে হাসানা, একটা কথা আছে যে কর্জে হাসানাটা আমরা দিতে পারি কিনা। কর্জে হাসানাটা হলো চ্যারিটির মতো। হ্যাঁ, এইটা তো আসলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিষয় না। দিতে পারে, সেটা সামান্য অংশে, সেটা চ্যারিটি হিসেবে। কিন্তু আমাদের বর্তমানে চলমান যেটা আছে সেটাতে দেখেন যে একটা কমিশন নেয়। হ্যাঁ, কমিশন নেয়। সেটা মানে ওই 3 মাস পর পর, হ্যাঁ, ত্রৈমাসিক। তো সেইটাও দেখেন যে ওই যেটা 3% সাধারণত হয়, তাই না? 3% হয়। তো যেটা হলো বাইমুর আবাহা এগেনস্ট এমটিডিআর, সেটাও কিন্তু 3% প্লাস। হ্যাঁ, 3% প্লাস হয়। প্লাস হলো ওই ডিপোজিট যে রেটটা, ধরেন ওটা 10%, তাহলে 13% হয়। আর কর দিয়ে যেটা হয় যে ওখানে 10% দেয় না, তাই না? আর এখানে 3% নেয়, তো একই তো। 10% দিচ্ছে না আর 3% নিচ্ছি, তাহলে পরে 13%, আর 10% নিচ্ছি এই 10% প্লাস 3 যোগ যোগ করে 13% নিচ্ছি, একই না? একই তো। তাহলে এই ধরনের কোনো মানে কি বলবো, এইটা তো একটা হিপোক্রিসি হচ্ছে। আপনি বলছেন কর, কিন্তু মানে আপনার ডিপোজিট থাকতে হবে, আর ডিপোজিটের এগেনস্টে আপনি কর দিচ্ছেন। এই, আর সেই সাথে আপনি নিচ্ছেন কমিশন, যেটা আসলে সুদ বা কনভেনশনাল ব্যাংকিং এর যে ওভারড্রাফট, সেটার সাথেই মিলে যায়। এটা আসলে ইসলামী ব্যাংকে চলবে না। এরপরে 2 নম্বর হলো ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট ইসলামী ব্যাংকে থাকবে না। ফিক্সড ডিপোজিট কিন্তু ইসলামী ব্যাংকে থাকবে না। কেন থাকবে না? কারণ এটা ফিক্সড রিটার্ন। ফিক্সড রিটার্ন। আর এটা নো রিস্ক। নো রিস্ক, হ্যাঁ। সুতরাং এই দুইটা জিনিসের মানেই কি? এটা হলো রিবা। এই ফিক্সড রিটার্ন আর নো রিস্ক, মানে আপনার ব্যাংকের কোনো রিস্ক নাই, তাহলে এটা কি? এটা হলো রিবা। এখন ফিক্সড রিটার্ন মানেই হলো সুদ, বা নো মানেই হলো তো সুদ, তাই না? আর নাম পাল্টে দিচ্ছেন হয়তো ফিক্সড ডিপোজিট, এটা হলো বাই কি যেন নাম দেন, ফিক্সড ডিপোজিট গুলোর নাম কি হয়? মুরাবাহা নাকি মুদারাবা? এম 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 এমটিডিআর। ইন্টিরিয়ার। এমটিডিআর, মুদারাবা টার্ম ডিপোজিট রিসিট, তাই না? এই নাম পাল্টে দিলেই হলো না, বৈশিষ্ট্য তো একই, ফিক্সড রিটার্ন আর হলো রিস্ক। এখানে বলা হচ্ছে যে আসলে আমরা তো বছর বছর ব্যবসা করছি, সুতরাং আমরা জানি যে কত পার্সেন্ট হয়, লাভ হয়। তো সুতরাং আমার মোটামুটি 10% আমি দিব। এখন আমার যদি 9% লাভও হয়, তো 1% আমি ইহসান করলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম 10%। তো ওটা বেশিই দিলাম, বেশি দিলে তো আর, কেউ কারো কিছু বলার নাই। এই ধরনের যুক্তি হলো খোড়া যুক্তি। আপনি টাকা থেকেই টাকা উৎপাদন করেছেন। এখানে হিসাবের মধ্যে কোনো ট্যানজিবল অ্যাসেট আসেনি। অ্যাসেটের কোনো কারবারই এখানে নাই। ব্যবসার কোনো কারবারই এখানে নাই। শুধু শব্দগুলো পাল্টিয়েছে। হ্যাঁ।
তাহলে কি ইসলামী দীর্ঘমেয়াদী ব্যাংকিং হলো? স্যার, জি। ফান্ডটা থেকে পাবে তাহলে? ফান্ডটা দীর্ঘমেয়াদী ফান্ড বিনিয়োগের জন্য তো দীর্ঘমেয়াদী একটা ফান্ডের দরকার আছে। হুম। দীর্ঘমেয়াদী ফান্ড গ্রাহককে বলেই দিবেন আপনি যে এটা ওই ফান্ডে যাচ্ছে, ওইটা ওই কারখানার মেশিন কিনা হবে। এটা তো চুক্তি হবে প্রতিটা আপনার ডিপোজিট, যখন ডিপোজিট তো যখন আপনি নিবেন এই ফিক্সড ডিপোজিটের এগেনস্টে, হ্যাঁ, তখন তো চুক্তি অনুযায়ী হবে যে গ্রাহক জানবে যে এখানে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে। ঠিক আছে? এবং ওই আপনি ইচ্ছা করলেই কিন্তু উঠাতে পারবেন না। হ্যাঁ, সেটার একটা শর্ত থাকবে যে এতদিনে যদি উঠাতে হয় ইমার্জেন্সি, তাহলে তার একটা শর্ত থাকবে যে তাহলে আপনাকে ওইখান থেকে মানে উম, আহ, ধরেন একটা মেশিনারি কিনা হয়েছে বা একটা কারখানায় ইনভেস্ট করা হয়েছে, সেখান থেকে টাকা উঠিয়ে আপনাকে দিতে হবে, সেই উঠানোর ব্যবস্থা থাকতে হবে। সেই ব্যবস্থা করার পরে আপনাকে উঠিয়ে দেওয়া হবে। আমি আসছি এই যে শরিয়া সম্মত বিকল্পে আসছি, তাই না? এখানে এফডিআর আপনাদের প্রশ্ন হলো এই ফিক্সড ডিপোজিট, এটার শরিয়া সম্মত বিকল্পটা কি, সেটা আমি এখন আলোচনা করব। ফিক্সড রিটার্ন মানেই সুদ, এটা মনে রাখতে হবে, আর নাম পাল্টালে প্রকৃতি বদলায় না। এখন শরিয়া সম্মত বিকল্প কি? আমরা হলো মুদারাবা আর ওয়াকালাতে যেতে পারি। মুদারাবা আর ওয়াকালা। হুম। আচ্ছা, ওয়াকালাতে পড়ে যাই। মুদারাবাতে কি হচ্ছে, এখানে প্রফিট শেয়ার হবে, তাই না? প্রফিট শেয়ার শেয়ার হবে। আর কি হবে? লস, লসটাও লসটা যাবে আসলে সাহিবাল মাল, সাহিবাল মাল, সাহিবাল মাল এটা বহন করবে। আর রিটার্নটা কি? রিটার্নটা কিন্তু ভেরিয়েবল, মানে এটা কি হবে এটা বলা মুশকিল, তাই না? এটা কিসের এগেনস্টে? এফডি, ফিক্সড ডিপোজিটের এগেনস্টে আপনি কিন্তু মুদারাবা, সঠিক মুদারাবাটা নিব। এখানে প্রফিট শেয়ার হবে, যেখানে আপনি ইনভেস্ট করবেন সেই ইনভেস্টমেন্টটা কোথায় সেটা কিন্তু আপনাকে বলে দিতে হবে। হুম। আর লস হলে সাহিবাল মালের, এখানে লস কিন্তু আরেকটা আছে যেটা হলো পরিশ্রমের লস, সেটা কিন্তু ব্যাংকের। ব্যাংকের ধরেন ওখানে কর্মী কাজ করবে, তাই না? সেখানে কর্মী তো বেতন দিয়েছে ব্যাংক, তো ওখানে যদি লস হয় তাহলে কর্মীর বেতনগুলো লস না? কর্মীর বেতন তো আর এখান থেকে যাবে না, তো ওইটাও একটা লস আছে। আর রিটার্নটা ভেরিয়েবল, রিটার্নটা যদি কম না বেশি সেটা রেশিওটা ফিক্সড, হ্যাঁ, রেশিওটা ফিক্সড। এইভাবে আপনার মুদারাবাটা করতে হবে। এটা হলো থিওরি, তাই না? এটা থিওরি, থিওরি আমাদের পলিসিটা কি এই অনুযায়ী হয়েছে? থিওরির সাথে পলিসি 100% মিলতে হবে। তো সুতরাং আমাদের ব্যাংকের স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। যদি স্ট্রাকচার চেঞ্জ হয় তাহলে মুদারাবা শুধু বললেই মুদারাবা না, সঠিকভাবে মুদারাবা করার জন্য ব্যাংকের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। তাছাড়া এটা সম্ভব না। কিভাবে সম্ভব না? ধরেন আপনি একটা মোটরসাইকেল কিনেছেন, তো মোটরসাইকেলে কেউ একজন বলছে যে আমি একটা মোটরসাইকেল দেখলাম, মোটরসাইকেলের বইটা খুব ভালো, আর বইটাটা খুব সুন্দর, আর এটা পানিতে ভাসে। আপনি কি তার কথা বিশ্বাস করবেন? আবার আরেকজন বলছে যে আহ, আমি একটা মোটরসাইকেল কিনেছি, এটার ওয়েট না, একটা নৌকা দেখলাম, হুম, এটা চাকা চাকা আছে। আপনি কি এটা বিশ্বাস করবেন? যে যেই জায়গার জিনিস তার মতো স্ট্রাকচার তৈরি করতে হবে। যেমন নৌকা নৌকার মতো স্ট্রাকচার, গাড়ি গাড়ির মতো স্ট্রাকচার, আবার যদি হেলিকপ্টার হেলিকপ্টারের মতো স্ট্রাকচার, তাই না? তো আপনি ইসলামী ব্যাংকিং করলে আপনার মানে প্রতিষ্ঠানের স্ট্রাকচারটা সে অনুযায়ী হতে হবে। তাছাড়া এটা আপনাকে বলে দিতে হবে যে এটা সম্ভব না বা এটা করতে পারি না আমরা। কিন্তু এটা মিথ্যা কথা যে এটা মুদারাবা ভিত্তিতে আমি নিচ্ছি। হুম। আর আরেকটা হলো ওয়াকালা, তাই না? ওয়াকালা, ওয়াকালা হলো এজেন্ট, এজেন্টশিপ বা এজেন্সি। তো এজেন্ট এটা হলো ব্যাংক, ব্যাংক হলো এজেন্ট, ব্যাংক এজেন্ট, তাই না? আর এটা ফি, ফি পাবে, ফি পাবে কে? ফিক্সড, ফি হলো ফিক্সড। ফিক্সড এটা ধরেন কিভাবে ফিটা কিরকম? ফিটা হবে ধরেন ওই যে সিমেন্ট কোম্পানি আমি বললাম, সেই সিমেন্ট কোম্পানিতে ব্যাংক ইনভেস্ট করবে। হুম। তো ইনভেস্টের জন্য লোক পাঠাবে, তারপরে ওই লোক নিয়োগ করবে, হ্যাঁ, এবং দেখাশোনা করবে আপনার ওই যে গ্রাহকের টাকাটা ওইখানে ঠিক মতো ইনভেস্ট হচ্ছে কিনা, লাভজনক পজিশনে আসার জন্য যা যা করা দরকার সব করবে। তার বিনিময়ে মাসে মাসে হোক বছরে হোক একটা ফিক্সড রিটার্ন বা ফি সে নির্ধারিত করবে। এইবার যে প্রফিটটা আসলো
যে প্রফিটটা আসলো সেইটা কিন্তু সম্পূর্ণটাই চলে যাবে কার কাছে? গ্রাহকের কাছে। এটা একটা সুবিধা, গ্রাহকের জন্য একদিক থেকে সুবিধা, আবার ব্যাংকের জন্য সুবিধা, মানে সব কিছুই আছে এর মধ্যে। হুম। মানে আপনি ওয়াকালাতেও যেতে পারেন, মুদারাবাও আসতে পারেন, সমস্যা নেই। রিক্স, রিক্সটা কিন্তু, রিক্স কার? রিক্স কিন্তু ক্লায়েন্টের, মানে গ্রাহকের, ব্যাংকের না। ব্যাংক হলো এজেন্ট, ফি নিবে, ফি হলো ফিক্সড, ফি চলে যাবে ব্যাংকের কাছে, আর রিস্কটা হলো ক্লায়েন্টের। এটা হলো ওয়াকালার বৈশিষ্ট্য। তাহলে ফিক্সড ডিপোজিটের বদলে আমরা মুদারাবা এবং ওয়াকালার মাধ্যমে টাকা নিতে পারি। আমাদের মোট 11টা সাবজেক্ট আছে, 11টা বিষয় আছে, সবগুলো হয়তো শেষ করতে পারবো না। আর একটা বিষয় আমরা আলোচনা করব, করে শেষ করি আজকে। আর একটা এসওডি খুব পরিচিত আমাদের এবং খুব প্রিয়, তাই না? খুব প্রিয় জিনিস আমাদের, সেটা এসওডি। এটা হলো কনভেনশনাল ব্যাংকিং এর টার্ম, এসওডি। সেটা ইসলামী ব্যাংকিং এ এসে কি হয়েছে? বাই মুরা বাহা এগেনস্ট, এগেনস্ট এমটিডিআর, এমএমপিএস, আর কি এমএমডিএস, তাই না? নাম সুন্দরভাবে পাল্টে গেছে, কিন্তু জিনিস জিনিসই আছে, তাই না? বাই মুরাবাহা এগেনস্ট এমটিডিআর, এমএমপিএস, এমএমডিএস। তো এইখানে কি হয়? এখানে এই এমটিডিআর এর যে, বা এগুলোর যে রেটটা, সেটা ধরেন 10%, এটার সাথে 3% যোগ করে এই 13% আপনি কিন্তু নেন, দিয়ে বলেন যে আমরা ব্যবসা করছি। হ্যাঁ, ওইটা মালটা কিনে দেন, এই আর কি। আর কনভেনশনাল ব্যাংকিং ওই একই কাজই করে, দিয়ে কনভেনশনাল ব্যাংকিং, তার মানে একই জিনিসই ঘটছে। এখন এইটা তাহলে পারে এটা ইসলামী ব্যাংকে থাকে কিভাবে? এটা তো থাকার কথা না, কারণ এসওডি মানে হলো লোন প্লাস এক্সট্রা। এসওডি মানে কি? লোন, এন লোন প্লাস এক্সট্রা, অ্যান্ড এক্সট্রা, যে কোনো এক্সট্রাই হলো, যে কোনো এক্সট্রাই মানে কি? রিবা। এই এক্সট্রা মানে হলো রিবা। তো এটাও রিবা, এটার মধ্যেও রিবা, সেটা এটা আসলে ইসলামী ব্যাংকে থাকার কথা না। এই বাই মুরাবাহা নাম যেটাই দেন, এটা ইসলামী ব্যাংকের বিষয় না। হুম। এটা অল্টারনেটিভ কি থাকবে? এবার অল্টারনেটিভে যাই। অল্টারনেটিভ মানে এটা বিকল্প। অল্টারনেটিভস, অল্টারনেটিভস হলো মুরাবাহা, মুরাবাহা। ওখানে মুরাবাহাই বলেছি, মুরাবাহা এগেনস্ট এমটিডিআর, তাই না? এই মুরাবাহার ওই মুরাবাহার মধ্যে পার্থক্য আছে। সঠিক মুরাবাহা করতে হবে, সঠিক মুরাবাহা। সঠিক মুরাবাহাটা কি? মানে বাকির কারণে অতিরিক্ত নিতে পারবেন না, এটা হলো সঠিক মুরাবাহা। হুম। বাকির কারণে যদি অতিরিক্ত নেন, সেটা কিন্তু সুদ হয়ে যাবে। সালাম, সালাম। ধরেন আপনি 100 মণ ধান উৎপাদন করে আপনার কাছে বিক্রি করবে, সেজন্য আপনি এখন 1 লাখ টাকা দিয়ে দিলেন। তাই 3 মাস পর আপনাকে ধান দিয়ে যাবে। ওই ধান আবার তার কাছেই বিক্রি করা যাবে না। তার কাছে বললেন যে আমি তো ধান রাখার জায়গা নাই, তো মনে মনে, হ্যাঁ, আহ, মনে মনে বললেন যে হ্যাঁ আমার ধান আমি পেয়ে গেছি, এবার এই ধানটা তুমি আবার নাও, দিয়ে 1 লাখ টাকা, কি হলো? 1 লাখ টাকা ধান, হ্যাঁ, মনে মনে বিক্রি করে দিলাম, 1,10,000 হয়ে গেল। দিয়ে তাহলে তোমার কাছে আমার পাওনা কি কত? 1,10,000। এই 1 লাখ নিয়ে যাও, নিয়ে যেয়ে আমাকে ধান দাও। ওই ধান কিন্তু তোমার কাছে বিক্রি করে দিয়েছি, সেই ধানের দাম কত? 1,10,000। কি সুন্দর, মজার ব্যাপার। এইরকম সালাম হলে হবে না, সত্যিকারের সালাম নিতে হবে। আপনাকে ওই ধানটা বিক্রি করে বাজার থেকে আপনি 2 লাখ টাকা লাভ করেন, সমস্যা নাই, সেটা হালাল হবে। কিন্তু আপনার বাজারের সাথে কম্পিটিশন করে, মানে আবার কৃত্রিম সংকট সৃষ্টি করে না, হ্যাঁ, বাজারের সাথে কম্পিটিশন করে যত লাভ করতে পারে। তারপরে হলো আরেকটা ইস্তিসনা। ইস্তিসনা, ইস্তিসনা হলো যে বাড়ি বা জাহাজ বা মেশিনারি আপনি তৈরি করতে দিলেন, তো তৈরি করতে দিয়ে আপনি কিন্তু ধাপে ধাপে টাকা দিলেন বা আস্তে আস্তে টাকা দিলেন। এখানে কিন্তু আসলে যেটা হচ্ছে সেটা মজুরি, তাই না? মজুরি, মজুরি দিচ্ছেন, মানে ওই মানে ওইটা তৈরি করে দিচ্ছে, মানে এক ধরনের সার্ভিস দিচ্ছে বলা যায় আপনাকে। হুম। ইস্তিসনার মাধ্যমে। তাহলে এইভাবে এই অল্টারনেটিভ, ওই এসওডি, কিসের অল্টারনেটিভ? এসওডির অল্টারনেটিভ। এসওডির অল্টারনেটিভ আমরা কি পেলাম? মুরাবাহা, সালাম, ইস্তিসনা। এভাবে কিন্তু আমরা বিনিয়োগটা করতে পারি, মানে কাজটা করতে পারি। হুম। তা আমরা 3টা বিষয়
আলোচনা করলাম। মোট 11টা বিষয় আছে যেগুলো ইসলামী ব্যাংকে থেকে বর্জনীয়। এগুলো ইসলামী ব্যাংক থেকে বাদ দিলে সঠিক ইসলামী ব্যাংক হবে। হুম। তো এখন ছোট্ট করে দুই একটা প্রশ্ন করতে পারেন, আমরা ক্লাসটা শেষ করে দেবো। আর আজকে পরীক্ষা হবে না, এই ক্লাসটা শেষ করে তারপরে আমরা একটা সুন্দর একটা কুইজ নেব। বলেন এবার। স্যার স্পেসটা আপনি বলবেন স্যার একটু? হ্যাঁ, কোনটা বলবো? স্পেসটা ইস্তিসনা, ও ইস্তিসনা হলো, ইস্তিসনা মনে করেন আপনি একটা জাহাজ বানাতে দিয়েছেন, আচ্ছা আরো সহজ একটা ফার্নিচার বানাতে দিয়েছেন। হ্যাঁ, তো ফার্নিচার যেমন আমি কানসাটে ছিলাম তখন আমি একটা ওয়ারড্রোব বানিয়েছি। তো সে বললো কি যে আমাকে এত টাকা দেন, আমি আগে কাঠ কিনে নিয়ে আসি, মানে গুড়ি। ঠিক আছে, এই যে গুড়ি, গুড়িটা এরকম, মানে একটা গাছের গুড়ি, হ্যাঁ এরকম গাছের গুড়ি। ও গাছের গুড়ি নিয়ে আসলো, গাছের গুড়িটা এবার কাটলো, কেটে তক্তা বানালো। ঠিক আছে, তক্তা বানালো। হুম, এই তক্তা বানালো, তারপরে তক্তা দিয়ে আবার ওকে আস্তে আস্তে টাকা দিলাম। তারপরে সে শেষ পর্যন্ত ওয়াইড্রপটা বানিয়ে আমাকে ডেলিভারি দিল। তাহলে এই ইস্তিসনা দিলাম না আসলে, আমি এই গুড়ির টাকা আমি দিলাম, এখানে যা যা ম্যাটেরিয়াল সেই টাকা আমি দিলাম, সাথে ওকে মজুরিও দিলাম। যদিও সমস্তটা ও একবারই কন্ট্যাক্ট করেছে, হয়তো ওইটা ও আমাকে বলেছে হলো এই 50,000 টাকা দিতে হবে। হ্যাঁ, তো 50,000 টাকা দিয়ে সে কিন্তু আমাকে একটা ওয়ারড্রপ ডেলিভারি দিল। কিন্তু আমি আস্তে আস্তে তাকে টাকা দিলাম, সে কিন্তু এখানে ম্যাটেরিয়াল থেকে সে একটা লাভ করেছে। এখানে যা যা কিনেছে সেখান থেকে হয়তো কম দামে কিনেছে, তারপরে সব মিলিয়ে বের করেছে, সব ওর ম্যাটেরিয়ালের দাম পড়েছে হয়তো 20,000 টাকা। হুম, কিন্তু ও তো এটা প্রায় 1 মাস ধরে তৈরি করেছে। তাহলে তার 1 মাসের মজুরিটা কত হচ্ছে? হলো 30,000 টাকা। সেই 30,000 টাকা তার আসলে ব্যবসার লাভ। ঠিক আছে, এটা হলো ইস্তিসনা। বুঝতে পেরেছেন? আমি যে আলোচনাগুলো করছি আমার কিন্তু এই যে পিডিএফ গুলো আপনাদের দেওয়া আছে, গ্রুপে কিন্তু দেওয়া আছে। পিডিএফ গুলো একটু পড়বেন, একটু চিন্তা করবেন, কারণ হলো আমরা আমাদের ব্রেন যেভাবে ধোলাই হয়ে গেছে। আপনারা, আমি যেমন 15 বছর ব্যাংকে চাকরি করেছি, আপনারা হয়তো কেউ 10 বছর, কেউ এটা কোথায় পেয়েছেন, কোথাও পেয়েছেন কি যে এই কথাগুলো বলছেন? অথচ থিওরি কিন্তু আপনারা সবাই জানেন, সবাই পড়েছেন, মুদারাবা, মুরাবাহা, ইস্তিসনা সবাই পড়েছেন, কিন্তু যখন পলিসির জায়গায় উল্টে যায়। সমস্যাটা এখানে স্ট্রাকচার, কারণ কাঠামোতে সমস্যা। আপনার কোনো সমস্যা নাই, আপনার ট্রেনিং এ কোনো সমস্যা নাই, আপনার নলেজে কোনো সমস্যা নাই, জ্ঞানে কোনো সমস্যা নাই। আপনারা সবাই জানেন, সবকিছু জানেন, কিন্তু আপনারা কাজটা করতে পারছেন না কারণ ব্যাংকের গঠনটা অন্যরকম। যেটা পানিতে চলার কথা সেটা আমি এই ডাঙাতে চালানোর চেষ্টা করছি। একটা নৌকা নিয়ে এসে যদি ডাঙায় ঠেলাঠেলি করেন, চলবে এটা? তো ওটার নিচে, নৌকার নিচে তাহলে একটা চাকা লাগাতে হবে, দিয়ে বললেন যে এটা নৌকা। নৌকা তো গাড়ি হয়ে গেছে। ইসলামী ব্যাংক আসলে কনভেনশনাল ব্যাংকিং হয়ে গেছে, সুদের ইসলামীকরণ হয়ে গেছে। যেখান থেকে আমাদেরকে বেরোতে হবে, অন্তত আমি আগে বুঝি যা কি হচ্ছে, থিওরিটা আসলে মিলছে কিনা, সেটা আমাদেরকে আগে জানতে হবে। তারপরে আমরা আস্তে আস্তে চিন্তা করতে পারি। আমি কিন্তু বারবারই বলছি যে আমরা তো নিজেরা একটু বিজনেসের দিকে আসতে পারি, একটা কোঅপারেটিভ সোসাইটি করতে পারি, সেখানে আমরা ইসলামী ব্যাংকিংটা করতে পারি। সূরা বাকারার 275 নম্বর আয়াত যদি পড়েন, তাহলে সেখানে কি বলছে? কোনো শর্ত নাই। আপনি খুব ধার্মিক, খুব সৎ, এরকম কোনো শর্ত আছে? আবার আবার পড়বেন, যে সুদ খায় সে তাকে কি করা হবে? কিয়ামতের দিন পাগলের মতো উঠানো হবে, যেমন যেন শয়তান তাকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে, উদ্ভ্রান্তের মতো, খুব অপমানজনক অবস্থায়, এবং সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। তো এইটা আমাদের ভয় পাওয়া উচিত। আপনি দেখেন আপনার পাশের কলিগ, যে যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, সে আজকে নাই। অনেকের এরকম আছে। তাহলে আমি আজকে কয়দিন বেঁচে থাকবো সেটা আমি জানি? তাহলে পরে আমাদেরকে এখান থেকে অবশ্যই বেরোতে হবে, আমাদেরকে জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, অথবা আমরা শেষ করি নাকি? আমরা এখানে শেষ করি নাকি?
সবাই ভালো থাকেন। পরবর্তী শুক্রবারে আমরা আরো বেশি সংখ্যক লোক নিয়ে এই ওয়ার্কশপে জয়েন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ইউটিউবে আমি ভিডিওটা যাবে ইনশাল্লাহ, আপনারা একটু দেখবেন এবং সেখানে কমেন্ট করবেন যদি ভালো লাগে, আর পারলে শেয়ারও করবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।